সবাইকে টি100টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ এবং হংকং ম্যাচ গতকাল অনুষ্ঠিত হয়েছে এবং ওই ম্যাচে বাংলাদেশের যে পারফরমেন্স ছিল সেটা কতটুকু অনুভব করতে পেরেছেন সেটা কালকে যারা ম্যাচটা দেখেছেন তারা আসলে বুঝতে পেরেছেন। বাংলাদেশ ম্যাচে প্রথম থেকে শুরু করে এবং 101 মিনিট পর্যন্ত বাংলাদেশের যে প্লেয়ার রয়েছে তারা যে পারফরমেন্সটা করেছেন, কার পারফরমেন্স কতটুকু সন্তোষজনক ছিল সেটাই আজকে আলোচনা করব। দেখেন, বাংলাদেশ ম্যাচ যখন শুরু হয় তখন থেকে প্রায় 65 মিনিট পর্যন্ত যে প্লেয়ারগুলো খেলেছে সেই সময়টার মধ্যে কিন্তু কোনো রকম প্লেয়ার চেঞ্জিং হয়নি। বাট প্রথম একাদশে যে প্লেয়াররা ছিল সেই প্লেয়াররা কিন্তু কোনো গোলও করতে পারেনি, শুধুমাত্র হামজা চৌধুরী একটা ফাউলের কিক ছাড়া। হামজা চৌধুরী 13 মিনিটের মাথায় একটা ফাউলের কিক পেয়েছেন, সেই কিকে কিন্তু তিনি প্রথম গোলটা করেছেন। দুর্দান্ত পারফরমেন্স করেছেন, বাট দুর্দান্ত একটা গোল করেছেন ফ্রি কিকে। তারপর থেকে শুরু করে বাংলাদেশ নিজেদের গোলকে আটকায় রাখলেও, নিজেদের গোলকে সেভ করতে পারলেও তারা কিন্তু প্রতিপক্ষ দলকে আর গোল করতে পারেনি। বাট একদম হাফ টাইম শেষের মাথায়, হাফ টাইম যখন শেষ মিনিটের মাথায় হংকং কিন্তু বাংলাদেশের জালে একটা বল জড়িয়ে ফেলেছে। দেখেন, একটা বিষয় খেয়াল করেন, বাংলাদেশের ইতিপূর্বে যে ম্যাচগুলো খেলা হয়েছে, হামজা চৌধুরী 3টা ম্যাচ খেলেছেন, সমিত সোম 2টা ম্যাচ খেলেছেন, এই যে কয়েকটা ধারাবাহিক পরপর যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে, এই ম্যাচে আমরা যে গোলগুলো খেয়াল করেছি, যে বাংলাদেশ যেই মুহূর্তগুলোতে গোল খায় সেই মুহূর্তটা হচ্ছে একদম খেলা যখন শেষ সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশ গোল খেয়ে যায়। বাট এই পজিশন থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশ ফুটবল টিমের জন্য। বাট এটাকে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরাকে অনেকভাবেই ট্রায়াঙ্গেল করতে হবে যে এই সিচুয়েশনে বাংলাদেশ কেন এত দুর্বল খেলে, কেন এই জায়গাটাতে তারা ভেঙে পড়ে। একদম ম্যাচের শেষ টাইমের দিকে তারা এমন ভাবে ভেঙে পড়ে যেন তারা সেইখান থেকে উঠে আসতে পারছে না, বাট ওই সময়গুলোতে গোল খেয়ে যায়। 65 মিনিটের মাথায় যখন বাংলাদেশের 3টা প্লেয়ারকে চেঞ্জ করা হয়, হামজা চৌধুরী তো স্ট্রাইকারে ছিলেনই, বাট হামজা চৌধুরী পুরো ম্যাচকে একদম দাবিয়ে খেলেছেন, পুরো টিমটাকে ম্যানেজমেন্ট করেছেন। মাঠের কোচ কিন্তু হামজা নিজেই ছিলেন, বাট কিভাবে প্লেয়ারদেরকে সেটেলমেন্ট করতে হবে কিছু সময়ের মধ্যে সবকিছু তিনি নিজে হ্যান্ডেল করেছিলেন। আবার নিজের খেলাটাকেও পারফরমেন্সের স্টাবিলিটি করতে চেষ্টা করেছেন। বাট আপনি খেয়াল করেন 65 মিনিটের মাথায় যখন 3টা প্লেয়ারকে চেঞ্জ করা হলো, সমিত সোম, ফাহমিদুল এবং জামাল ভুঁইয়াকে একসাথে নামানো হলো, তারপর থেকে যে টাইমগুলো আমরা দেখেছি, বাট ওই টাইমটাতে প্রায় 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টার যে ম্যাচ তারা খেলেছে, ওই সময়টাতে কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু আক্রমণ করেছিল হংকং এর জালের দিকে। বাট তারপরে যখন আবার জায়ান্টকে নামানো হলো, জায়ান্ট যখন নেমেছে তারপর থেকে কিন্তু আবার অ্যাটাকটা কিন্তু আরো গুরুতর ভাবে আক্রমণ চালিয়ে গিয়েছে বাংলাদেশ হংকং এর জালের দিকে। এই যে সময়টা আর প্রথমের যে সময়টা, দুইটার সময় যদি আপনি একটু মিলানোর চেষ্টা করেন, আপনি কোথাও মিল খুঁজে পাবেন না। দেখেন, বাংলাদেশের প্রথম একাদশে যে প্লেয়াররা খেলেছে তাদের থেকে শেষের যে 30 মিনিট খেলা হয়েছে, এত দুর্দান্ত পারফরমেন্স করেছে তারা, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। কিন্তু কথা হইলো, এই যে 4টা প্লেয়ারকে একদম হাফ টাইমের পরে 15 মিনিট যাওয়ার পরে নামানো হলো, এই 4টা প্লেয়ারের মধ্যে 2টা প্লেয়ার বা কিংবা একটা প্লেয়ারকে কি আগে নামানো যাইতো না? যদি আরো একটু আগে নামায় দেওয়া হতো, তারা কিন্তু আরো পর পর অ্যাটাক গুলো করতে পারতো। অ্যাটাক করতে পারলেই তো ডি বক্সের মধ্যে থেকে যে কোনো একটা বল শুট করলেই কিন্তু জালে জড়িয়ে যেত হংকংকে। এটা আমরা আশা রাখতেই পারি যে যখন ডি বক্সের মধ্যে বল ঢুকে যায় তখন কিন্তু প্রতিপক্ষ দলের গোলকিপার সহ যারা ডিফেন্সার আছেন, যে ব্যাকআপ যে প্লেয়ার রয়েছেন, তারা কিন্তু একটু বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, একটা ভয়ের মধ্যে পড়ে যায় যে কোন মুহূর্তে কোন দিক থেকে শুট করে গোল হয়ে যাবে সেটা তারা বুঝতেও পারবে না। এখান থেকে সব থেকে বেশি ভুল করেছে বাংলাদেশের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। আমি একদম নির্দিষ্ট করে তাকে ইন্ডিকেট করছি যে বাংলাদেশ গতকাল যে ম্যাচটা হেরেছে, প্রপারলি একদম নির্দিষ্ট করে বলছি যে হ্যাভিয়ার ক্যাব্রেরার প্রায় 80% তার দোষ রয়েছে। প্লেয়াররা যারা খেলেছে তাদের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, পাসিং ঠিক মতো করতে পারেনি। বাট রাকিব স্ট্রাইকার, তাকে যতগুলো বল দেয়া হয়েছে, বাট তিনি একই শুট করেছেন ডিবক্সের মধ্যে, বাট সেই সময় কিন্তু তার বলটাকে সেভ করার মতো কোনো প্লেয়ার ছিল না, তিনি হুদাই বলটাকে পাস করেছেন। তিনি হয়তো তাকানেনি যে ডিবক্সের মধ্যে কোনো প্লেয়ার আসছে কিনা,
বা বলটা কাকে দেয়া যায়, কিভাবে দেয়া যায়, এটা তিনি খেয়ালই করেন না। বলটা পাওয়ার সাথেই তিনি বল নিয়ে ছুটে চলেছেন সামনের দিকে, কিন্তু তার বাঁ পাশে কেউ আছে কিনা বা তার বলটা সেভ করার মতো কেউ তার পাশে এসে দাঁড়িয়েছে কিনা, এই বিষয়টা তিনি খেয়াল করেন না। আমি গত কয়েকটি ম্যাচ আমি দেখেছি যে রাকিব যখন স্ট্রাইকারে ছিলেন, বলগুলো সেভ করে যিনি তখন জালের দিকে নিয়ে যাচ্ছিলেন, প্রতিপক্ষ দলের জালের দিকে যাচ্ছিলেন, বাট তিনি কিন্তু খেয়াল করেন না যে তার বলটা সেভ করার মতো কেউ আছে কিনা। এইটা হচ্ছে তার বড় সমস্যা। আর তিনি বলটা নিয়ে ওখানে অনেক টাইম পাস করেন, যার জন্য কিন্তু পরবর্তীতে বিপক্ষ দলের প্লেয়াররা যারা মিডফিল্ডে থাকে তারা কিন্তু একবারে ডিবক্সের মধ্যে চলে আসা একটা সুযোগ পেয়ে যায়। বাট তড়িঘড়ি করে রাকিব যদি বলটা ডিবক্সের বাইরে থেকে নিয়ে গিয়ে আবার ডিবক্সের মধ্যে যখন পাঞ্চ করবে, কোন একটা প্লেয়ারের পায়ে চলে যাবে, দ্রুত যদি এই কাজটা করতে পারে, তাহলে দেখবেন যে ওই সময় কিন্তু গোলটা হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে। তারপরে আরেকটা বিষয়, জায়ান আহমেদ যখন মাঠে চলে আসলো, তারপর ব্যাক টু ব্যাক যে কর্নার কিক থেকে শুরু করে কর্নারের কাছ থেকে যে শুটগুলো তিনি ডিবক্সের মধ্যে নিয়েছেন, খুব সূক্ষ্মভাবে তিনি শুটগুলো নিয়েছেন। কেউ যদি ঠিক মতো হেডিং করতে পারতো বা কেউ যদি বলটাকে সেভ করে একটা শুট নিতে পারতো, তাহলে কিন্তু বলগুলো গোল হয়ে যেত। বাট 65 মিনিটের মধ্যে প্রথম অর্ধ থেকে শুরু করে দ্বিতীয় অর্ধের 15 মিনিট পার হওয়া, অর্থাৎ জায়ান আহমেদ নামার আগ পর্যন্ত যে স্ট্রাইকাররা ছিলেন তারা কখনোই কিন্তু এই বলগুলো, জায়ান আহমেদ যে বলগুলো ডিবক্সের মধ্যে দিয়েছেন স্ট্রাইকার থেকে, বাট ওই রকম বল কিন্তু কোনো স্ট্রাইকার দিতে পারেনি। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে জায়ান আহমেদ, সমিত সোম, ফাহমিদুল, জামাল ভুঁইয়া তাদের থেকে তারা কিন্তু বেশি ভালো প্লেয়ার নন। তারা যদি জায়ান আহমেদ, সমিত সোম, ফাহমিদুল, জামাল ভুঁইয়া এদের থেকে যদি ভালো প্লেয়ার না হয়, তাহলে তাদেরকে কেন 90 মিনিটের খেলার মধ্যে তাদেরকেই 65 মিনিট দেওয়া হলো? আর যারা ভালো প্লেয়ার, যারা এই পজিশনে খেলে বাংলাদেশকে একটা সুন্দর একটা পজিশন নিয়ে এসে দিতে পারবে, বাংলাদেশের জয় অর্জন করার জন্য একটা প্লেস তৈরি করে দিতে পারবে, সেই প্লেয়ারদেরকে নামানো হয় না, সেই প্লেয়ারদেরকে সময় দেয়া হয় না। অথচ যারা বল ঠিক মতো বানায় দিতে পারে না গোল দেওয়ার জন্য, ডিবক্সের মধ্যে বল কিভাবে পাস করলে একটা প্লেয়ার হেডিং করলে বা বল সেভ করে শুট করলে গোল হয়ে যাবে, এই বলটা বানায় দিতে পারে না, তাদেরকেই প্রায় 80% টাইমেই তাদেরকে খেলানো হয়। কেন? 65 মিনিট তাদেরকে যে দেয়া হলো, তারা কি করলো দলের জন্য? আর তারা 20 মিনিট 25 মিনিট খেলে দলের জন্য কি করেছে দেখেন। হামজা চৌধুরী 13 মিনিটে গোল দিয়েছেন, তারপরে 65 মিনিট, 70 মিনিট, 85 মিনিট চলে যায়, তারপরে একটা গোল হয় না। তাহলে এই যে সময়টা, এই সময়ের মধ্যে এই প্রথম একাদশের প্লেয়াররা কি করলো? আর পরে যারা 4টা প্লেয়ার যারা নেমেছে, তারা কিন্তু ওই সময়টার মধ্যে 2টা গোল করে ফেলেছে। তাহলে বুঝেন যে এখানে আসলে সিন্ডিকেটের আওতাভুক্ত রয়েছে। হ্যাভিয়ার ক্যাবরেরাকে বোঝা উচিত ছিল যে ফাহমিদুল, সমিত সোম, জামাল ভুঁইয়া, জায়ান আহমেদ তাদেরকে আরো দ্রুত আগে নামায় দেওয়া উচিত ছিল। যেহেতু তিনি একজন কোচ, তাদেরকে যখন ট্রেনিং করান, তিনি কিন্তু অবশ্যই তাদের বিষয়টা অবগত রয়েছেন যে কাকে কোন পজিশনে খেলাতে হবে। আসলে হ্যাভিয়ার ক্যাবরেরা মাথার চুল তো নেই, তার মাথায় বুদ্ধিও নেই। আসলে যারা যে পজিশনে খেলে, যারা যেরকম পারফরমেন্স করে, এই পারফরমেন্স করার যদি সুযোগ আমরা সেই প্লেয়ারদেরকে না দেই, তাহলে ভাই কখনোই তাদের থেকে অল্প সময় দিয়ে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা আমাদের জন্য সম্ভবপর হবে না। এজন্য বলছি যে বাংলাদেশে যদি স্পোর্টসকে যদি টিকিয়ে রাখতে হয়, বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে একদম লিড অ্যান্ড ক্লিন ভাবে সিন্ডিকেটকে বিদায় করতে হবে। যদি সিন্ডিকেটের আওতায় যদি থাকেন, তাহলে দেখবেন যে ভাই এই বাংলাদেশে, এই দেশে কখনো স্পোর্টসকে, কখনো ক্রীড়া অঙ্গনকে টিকিয়ে রাখা সম্ভব নয়, এবং পুরো বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানো পসিবল নয় যদি সিন্ডিকেটের আওতাভুক্ত থাকে বাংলাদেশ। এজন্য বলছি বাংলাদেশের সিন্ডিকেটকে দূর করতে হবে, তাহলেই বাংলাদেশের স্পোর্টকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। টি100 টিভির পক্ষে থাকার জন্য ধন্যবাদ।